হেনার বিয়ে হয়ে গেছে চাচা বলল। তো এটা এখন মোটামুটি ভাইরাল হয়ে গেছে। এমন ছোট্ট একটি কথা ভাইরাল হবে এটা আমি ভাবি নাই। আর ভাইরাল হবার জন্য আমি তখন লিখিনি, এটা লিখেছিলাম গল্পের চাহিদা অনুযায়ী, সিকোয়েন্সের চাহিদা অনুযায়ী লিখেছিলাম। তখন তো এত খুশি লাগে নাই, এখন খুব খুশি লাগছে যে এরকম একটা ছোট্ট একটা সংলাপ আজকে ফেসবুকে দেখছি এবং দেখছি আমাকে ফোন করেও অনেকে বলছে এটা তোমরা যারা করেছো তাদের কাছে আমি কৃতজ্ঞ। কারণ এই জন্য কৃতজ্ঞ, মানুষের প্রশংসা মানুষ শুনতে ভালোবাসে, একদম সোজা কথা, হিসাবের কথা। আমার বদনাম করলে, আমার না, মানুষের বদনাম করলে অখুশি হয়, আর সুনাম করলে খুশি হয়। আমি খুবই খুশি যে তোমরা আমার এইটা, এই গল্পের মধ্যে, এটা প্রেমের সমাধি গল্পের নাম। এই প্রেমের সমাধিতে দুজন নায়ক একজন নায়িকা, ও বাপ্পার সাথে নায়িকার প্রেম ভালোবাসা যে কোনো অবস্থার পরিপ্রেক্ষিতে বিয়ে হয়ে যায় সেকেন্ড নায়কের সাথে, অমিত হাসানের সাথে। কিন্তু নায়ক জানে না, বলেছিল যে ইনকাম করে তুমি পয়সা করে রোজি করো, তারপর আমি আমার মেয়ের সঙ্গে তোমার বিয়ে দেবো। সে চলে যায় শহরে। এসে যখন দেখলো যে তার বিয়ে হয়ে গেছে, মেয়েটি অন্ধ ছিল, সেকেন্ড নায়ক অন্ধ মেয়েটাকেই ভালোবেসে নিয়ে চলে যায়। অন্ধ থাকাকালীন নায়ক যখন ছোট, তখন নায়ককে সেই নায়িকা চিনত ছোটোবেলার খেলার সাথে। পরে অন্ধ হয়ে যায় মেয়েটা, ছেলেটা বড় হইবার পর আর তাকে চেনে না, চোখ ভালো হইবার পর তাকে চেনে না। এরকম ধরনের একটা সুন্দর একটি গল্প তৈরি করেছিলাম। আমার ছোট ভাই ইফতেখার জাহান সে ছবিটি তৈরি করেছিল, গানগুলি আমি লিখে দিয়েছিলাম। তো এই গানটা যখন লিখি তখন আমার ছোটো ভাই বলেছিল যে এই গানটা হিট হবে কিনা জানি না, তবে এই গানটার জন্য আমার ছবিটা খুব ভালো চলবে। এবং গানের জন্য ছবি চলেছে ওরা বলে, কিন্তু একটি গান দিয়ে তো ছবি চলে না, ছবি চলে গল্প দিয়ে। তবুও গান দিয়ে মাঝে মধ্যে কোনো ছবি আছে অনেক সুপার ডুপার হিট হয়ে যায়। যেমন ঝিনুকমালার একটি গান তুমি আমার মনের মাঝে, তারপর তুমি ডুব দিও না জলে কন্যা, ওখানে 60টি গান ছিল, 60টি গানই হিট করেছিল। ওর মধ্যে তুমি আমার মনের মাঝে বেশি, গানের জন্য ছবিটি সুপারহিট হয়েছিল। নিপা মোনালিসার নতুন একটি নায়িকা ছিল, নায়ক ফারুকের সঙ্গে তাকে নিয়েছিলাম। গান একটি ছবিকে অনেক দূর পর্যন্ত নিয়ে যেতে পারে, ওই তুমি আমার মনের মাঝে দিয়েই আমি উপলব্ধি করেছিলাম। আর প্রেমের সমাধির এই গানটি যে এইরকম ভাইরাল হবে এটা আমি ভাবিনি, গল্প অনুযায়ী লিখেছিলাম। হ্যাঁ, ওই যে ফেসবুকে যারা দিয়েছে তাদের জন্য এটা ভাইরাল হয়েছে। এটা সুন্দরভাবে এটা উপস্থাপন করতে পেরেছে, মানে ভিডিওতে। তো এই জন্য এটা ভাইরাল হয়েছে। এবং আজকেও অনেকে বলছে, এবং আমি দেখলাম যে ওই আমাদের যে বর্তমানে লিডার ওই সার্জিন, ওনাকে নিয়েও হেনা কোথায় একটা ফেসবুকে দেখলাম। এটা কোনো মানে বিদ্রুপ করে না, এমনি একটি হাস্যোজ্জ্বল সুন্দর একটা ইয়েতে ওরা এটা দিয়েছে। তো আমি খুব হ্যাপি যে আমার এরকম ছোট্ট একটি মানে সাধারণ সংলাপ মানুষকে পছন্দ করিয়ে দিয়েছে একদম নতুনভাবে। তো আমি খুব খুশি এই জন্যে। না, ওই সময়ের আগেও আমি ওর চাইতেও ভালো গল্প লিখেছি আমার দৃষ্টিতে। যেমন সবুজ সাথী, সকাল সন্ধ্যা, এই ছবিগুলো তো বাংলাদেশের ইতিহাস হয়ে আছে। এবং সবুজ সাথী আরেকবার একজন পরিচালক করেছে, সেটাও অত্যন্ত 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 হিট মুভি হয়েছিল। এখন মানে প্রেমের সমাধিও একটি সুন্দর গল্প। আমার অনেকগুলো, আমি তো প্রায় 300-র মতো গল্প লিখেছি যেগুলি চলচ্চিত্রে রূপ নিয়েছে। তো ওর মধ্যে থেকে প্রেমের সমাধি ওয়ান অফ দ্য বেস্ট, একেবারে বেস্ট আমি বলবো না, আরও অনেক সুন্দর সুন্দর। আমি একটা ছবি বানিয়েছিলাম স্ত্রীর স্বপ্ন, ওই ছবিটি সচরাচর এই ধরনের গল্প কেউ লিখতে পারবে না। জন্মগত অন্ধ একটি মেয়ে শাবানা, ওকে নিয়ে তৈরি করেছিলাম। হ্যাঁ, নামটা ওরকম কোনো চিন্তা ভাবনা নাই। নায়ক নায়িকার নাম ওই লেখার সময় যখন নায়িকার প্রথম নায়িকা বা নায়কের প্রথম লেখনীটি আসে, ওর পরিচয়টা আসে, তখন আমরা চিন্তা করে একটা নাম দিয়ে দিই। এর মধ্যে অন্য কোনো চিন্তা ভাবনা ছিল না, বাস নাম দিয়েছে এই।
মানে সাম্রাজ্যের সঙ্গে ঘেনা যাবে এরকম কোনো কিছু না না কিছুই না। আমি গল্পটা লেখার সময় যারা গল্পকার যারা লিখে যে কোনো একটা নাম দেয়, নামটা এবং ওটা যদি চলচ্চিত্র হয় তখন সেই নামটাই ব্যবহার করতে হয়, মানে গল্পকারের নামের বাইরে তো যেতে পারে না। আমি এই নাম দিয়েছি। এখন রবীন্দ্রনাথ ঠাকুরের একটি ছবি করতে গিয়ে যদি ওইখানে শঙ্কর বলে নায়কের একটা নাম থাকে, সেখানে কারো সাধ্য নেই শঙ্করের জায়গায় বিমল নাম রাখা। ঠিক এরকমই আমাদেরও দেশে যারা গল্প লিখে চলচ্চিত্রের রাইটার যে নামটা দেয় সেটাই ব্যবহার করে। যদি পরিবর্তন করতে চায় যে চরিত্রের সাথে নামটা যায় না, ডাইরেক্টর বলতো আমাদেরকে, তখন আমাকে ঠিক আছে তোমার পছন্দ অনুযায়ী একটা নাম দিয়ে দাও। আমার কাছে এইটাতে আমি কোনো থিম নিতে পারি না, আমার কাছে আছে। তোমরা হয়তো চিন্তা ভাবনা করেছো যে আমার কাছে আছে, এটা বলতে গেলে আমার কাছে আছে মানে আমি বিয়ে করে বউ করে রেখেছি, এর অর্থ এটা নাও হতে পারে। এবং আমার কাছে আছে আমার শেল্টারে আছে, এটাও হতে পারে। বা আমার এখানে আসে যায় খুব বন্ধুত্ব, এটাও হতে পারে, স্ত্রীও হতে পারে। এখন কোনটা এটা তো আমি বলতে পারবো না। অপারেশন জ্যাকপট প্রায় শেষ করেছি, ওইটা বাংলাদেশে না, ওইটা বলা যাবে না, ছবি মুক্তির আগে ওইটার ঘটনা বলতে পারবো না। তো মানে পারবো না মানে কি বলা উচিত না। এটা প্রযোজকের 20 কোটি 23 লক্ষ টাকার ব্যয় ছবি। এখন আমি একটা কথা বলে রাখবো, একটা কিছু হলে পরে যে আপনি আগে থেকে লিক আউট করে দিয়েছেন, মানুষ জেনে গেছে, এই জন্য এটা বলবো না। ছবিটি খুব কঠিন ছবি, মুক্তিযুদ্ধ আছে সেখানে, অনেক কিছু আছে। তো অপারেশন জ্যাকপটের পর আমি আর কিছু আরম্ভ করেছি, ফুলজান বিবির মসজিদ। না হ্যাঁ হোক, আমি ওদের আগে আমি ডিক্লেয়ার দিয়েছিলাম, ওরা করেছে। তারপরও আমি ফুলজান বিবির স্বপ্ন বা মসজিদ নাম দেব না। তো এখানে ব্যাপার স্যাপার হয়ে যেতে পারে মসজিদকে কেন্দ্র করে চলচ্চিত্র। তো ফুলজান বিবির স্বপ্ন দিয়ে আমি করব যে একটি প্রস বলতে গেলে সোজা হিসাবে ওর সারা জীবনের কামাই দিয়ে একটা মসজিদ বানিয়ে দিয়ে গিয়েছিল। সেই মসজিদে দেখে নামাজ পড়ে নেয়। আমি যখন মুক্তিযুদ্ধ করতে যাই 71-এ, আমি যখন ইন্ডিয়ার বর্ডার ক্রস করার আগে দেখলাম একটা পরিত্যক্ত বিরাট বড় বিল্ডিংয়ের মতো পড়ে আছে। তখন এটা দেখে আমার সন্দেহ হয়েছে যে এটা তো বিল্ডিং না। একটা বৃদ্ধ লোক যাচ্ছে, ওনাকে জিজ্ঞেস করলাম, চাচা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেডা তুমি? আমি বলছি আমি মুক্তিযুদ্ধ করতে চাইতেছি, আপনার একটা কথা জিজ্ঞেস করুন। কী কথা জিগাও? এরকমভাবে আমি বললাম যে এটা কি? তখন বললো যে এটা একটা মসজিদ। আমি বললাম মসজিদ এরকমভাবে পড়ে থাকতে তো জীবনে দেখি না, জমিদার বাড়ি পড়ে থাকতে দেখছি, এটা দেখেছি ওটা দেখেছি, মসজিদ পড়ে এটা ঘটনা কি? বাবা এটা যেদিন থেকে হয়েছে এখানে মধ্যে কেউ নামাজ পড়ে নাই, এখানে আজানও হয় নাই। কেন? একটা প্রস তার সারা জীবনের সঞ্চয় দিয়ে এটা বানিয়ে দিয়ে গিয়েছিল, এই জন্য এখানে কেউ নামাজ পড়ে নাই। এটার উপর আমি একটা গল্প আমি তৈরি করেছি। এতটুকু তো জানি, আর তো জানি না। তারপর তো আমি চলে গেলাম যুদ্ধ করতে ট্রেনিং নিয়ে। এই একটা গল্প আমার বানানো আমার একটা স্বপ্ন। তো এটা আমি চ্যানেল আইয়ের সাগর সাহেবকে বলেছিলাম, কোথায় আপনি করেন। আমি গান রেকর্ডিং করেছি, শুটিং করব। কাস্টিং ওই মেয়েটাকে এখনও চিন্তা করতে পারতেছি না কাকে নেব ক্যারেক্টারটা। অসাধারণই। এবং কি লাস্টে মেয়েটা যখন মারা যায়, মসজিদ নামাজ পড়ে না, নায়ক আছে, সে মারা যাচ্ছে, তখন বলছে আমার মসজিদের সামনে আমাকে একটু নিয়ে যাও। মসজিদের সামনে নিয়ে গিয়ে পড়ে গেছে, তখন তাকে আছে মসজিদের দিকে যে আমি মরে যাব, কাউকে যদি 2 রাকাত নামাজ পড়তে দেখতাম তাহলে আমি মরেও শান্তি পেতাম। আমি মরে যাচ্ছি, দেখতে পারলাম না। না, তুই দেখতে পাবি। এই নায়ক গিয়ে উঁচু করেও মসজিদে দাঁড়িয়ে 2 রাকাত নামাজ পড়ে, মেয়েটা হাসি মুখে চেয়ে থাকে। তারপরে এসে বলে দেখেছিস, তারপরে কি এটা বলবো না। এবং তার জানাজা একটি লোক আসে না। মানে মৌলভী সাহেব দাঁড়ানো, নায়ক দাঁড়ানো, কই জানাজা পড়বো লোক কই তো আইলো না। তুমি একলা পড়বা? কারণ একটু অপেক্ষা করেন। তারপর দেখা যাচ্ছে ইন্টারকার একটা বাড়িতে স্বামী বলতেছে ওয়াইফকে, আমি পাশের গ্রামে জুমা নামাজ পড়তে যাইতেছি, আমার আসতে দেরি হইব। কেন পাশের গ্রামে যাবেন? ফুলজান বিবি মসজিদে ওখানে যাও। বেশ্যার মসজিদে নামাজ পড়ব নাকি? তখন বলতেছে যে বেশ্যার কাছ থেকে টাকা নিয়ে তোমার মেয়েকে বিয়ে দিছিলা, তখন সে বেশ্যা ছিল না। এরকম না বলতে গেলে আমার একদম কান্নায় সাজাইতে বললাম না। তো এই আর কি পেরেছিল, একদম 100 পেরেছিল। গল্প যদি সুন্দরভাবে ন্যারেশন করা যায়, সুন্দরভাবে ডেসক্রিপশনগুলি দেয়া যায়, যে কোনো পরিচালকই সুন্দর ছবি তৈরি করবে। সুন্দর ছবি তৈরি করার পিছনে সবচেয়ে বড় মানে মেরুদণ্ড
মানে স্পাইনাল কর্ড হচ্ছে গল্প। ওটা যদি সুন্দর হয়, যে কোনো পরিচালক সুন্দর একটি চলচ্চিত্র নির্মাণ করবে। এবং গল্পটি সুন্দর ছিল। আমার ছোটো ভাই তার আগেও ওই হিট ছবি কথা, মানে বনের রাজা, টারজান, বাংলার কিংকং, প্রেমের সমাধি, এগুলি ওরা করেছে। মানে গল্প যদি সুন্দর হয়, মানুষ ছবি দেখতে বাধ্য। হেনাও ঠিকঠাক অভিনয় করেছে। হ্যাঁ, অবশ্যই করেছে, শাবাশ। অবশ্যই করেছে। ওই মেয়েটা খুব ভালো করেছিল।